নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। এমনিতে সোজা সাপটা সাধারণত প্রতি শুক্রবার হয়, তার কারণ আমরা শুক্রবার করি এবং তারপরের আমরা পুনঃসম্প্রচার করি। কিন্তু গতকাল সিএ চালু হওয়ার পর, লাগু হওয়ার পর আমাদের মনে হলো যে আরও একটা সোজা সাপটা করা দরকার। মানুষ জানতে চায় সিএ এটা ঠিক কী, সিএ কি, কেন, কিভাবে হবে, কারাই বা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, নানা প্রশ্ন। আমি ছোট্ট একটা গল্প বলছি যে এই ধরুন পূর্ববঙ্গ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন, 47-এর আগেও যারা এসেছেন বা 47-এর পরে যারা এসেছেন বা 62-র সময় যারা এসেছেন, 71-এর আগে যারা এসেছেন, প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা কিন্তু ঘুরছে যে আসলে কি হবে, আমরা কি আবেদন করব, আমাদেরও কি আবেদন করতে হবে, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকের মধ্যে ঘুরছে। সেই কারণেই আজ আমাদের সোজা সাপটা। এবার প্রশ্ন হতে পারে যে সিএ কি। ভারতীয় সংবিধানে একটা কথা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই লাইন দিয়েই শুরু আমাদের সংবিধান। সংবিধান যা অধিকার দেয় দেশের নাগরিককেই দেয়, অন্য কাউকে নয়। আর তাই নাগরিক হওয়াটা আমাদের কাছে খুবই জরুরি। সেই নাগরিকত্ব দেয়ারই আইন সিএএ, সংশোধিত নাগরিকত্ব আইন। মোদি সরকার প্রথম লোকসভায় এই বিল পেশ করে 2016 সালে। সেবার রাজ্যসভায় আটকে যায় বিলটি। 2019-এর লোকসভা ভোটের আগে সিএএ কার্যকরের প্রতিশ্রুতি দিয়ে আসরে নেমেছিল বিজেপি। ভোটে তার সুফলও পায়। ভোটের পর সিএএ পাশ হয়, কিন্তু কার্যকর হয়নি। 4 বছর পর অবশেষে 2024-এর লোকসভা ভোটের আগে কার্যকর হলো সিএএ। পদ্মশিবিরের বক্তব্য, কথা রেখেছে মোদি সরকার। পাল্টা বিরোধীদের অভিযোগ, ভোটের অঙ্ক কষেই ঠিক নির্বাচনের আগে ঝুলি থেকে বেরোলো সিএএ। সিএএ নিয়ে রাজনীতির লড়াই তুঙ্গে। তার মধ্যে জনমানসও জাগছে নানা প্রশ্ন। আবেদন কারা করবে? আবেদন করলেই শরণার্থীর তকমা লেগে যাবে না তো? আর সিএএ এর ছিঁড়িবেই কি হাজির হবে এনআরসি? এই সিএতে কার লাভ, কার ক্ষতি, এই সব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা। আর এ নিয়ে আজকে আমার সাথে যারা স্টুডিওতে আছেন, আলাপ করিয়ে দিয়ে আমার একদম বাঁদিকে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে। তার পাশে রয়েছেন, আপনারা সবাই জানেন যে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন শুভময় মৈত্র। পাশে রয়েছেন বিজেপির পক্ষে তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী, রয়েছেন বামেদের পক্ষে শতরূপ ঘোষ। শুরু করার আগে একবার দেখে নিই যে কাদের নাগরিকত্ব। ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছেন বা ভারতে আশ্রয় নিলে তারাই হবেন এই সিএ এর জন্য আবেদনকারী। এবং এর একটা ডেডলাইনও দেওয়া আছে, 31শে ডিসেম্বর 2014 সালের আগে যারা এসেছেন তারাই পাবেন আবেদন করতে। কোন ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে সেটা দ্বিতীয় বিষয়। হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ এবং খ্রিস্টান, এনাদের নাগরিকত্ব দেওয়া হবে। কোন ধর্মের নাগরিকত্ব নয়? মুসলিম। এরপর দেখে নিই যে কোন দেশ থেকে এসেছেন যারা, তারা নাগরিকত্ব হবেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3টি প্রতিবেশী দেশ থেকে যারা এসেছেন তারাই নাগরিকত্ব পাবেন। শ্রীলঙ্কা, মায়ানমার বা অন্য কোথাও নয় আপাতত।
আমি এই আলোচনা শুরু করব, প্রথমেই আলোচনা শুরু করব যে শুভময়দাকে দিয়ে। শুভময়দা, এই যে সিএএ এর সুদূর প্রসারী ফল কি হতে চলেছে? দেখুন, মূল যে বিষয়টা হলো যে সুদূর প্রসারী ফলের চেয়েও আমরা যে বিষয়টা নিয়ে বেশি উৎসাহী এখন, যে লোকসভা ভোটে কি হতে চলেছে একদম। আর সুদূর প্রসারী বিষয়টা ভাবলে সেটা হচ্ছে যে একদিকে একটা হিন্দু রাষ্ট্রবাদের প্রশ্ন, আর অন্যদিকে একটু লিবারাল উদারবাদী যে ভাবনার প্রশ্ন, তার মধ্যে যে দ্বান্দ্বিক জায়গাটা, কিন্তু তার আগে অনেক ছোট ছোট দ্বান্দ্বিক জায়গা আছে আর কি। যেমন হচ্ছে ওই যে আপনি এক্ষুনি বললেন আবেদন করলাম, করার পর কিছুদিন তো লোকে জেনে গেল যে আমি আবেদন করেছি, এবার আমার কাছে একটা রেশন কার্ড বা ভোটার কার্ড আছে, ততক্ষণ আমি একটা নাগরিক হিসেবেই ভোট টোট দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এদেরকে নির্বাচন করেছি। এবার করার পর তারপর আমি এটা যদি দিই, তাহলে এই আবেদন থেকে নথিভুক্তির মধ্যে যে সময়টা, সেই সময়টায় আমার স্ট্যাটাসটা কি হবে, অর্থাৎ লোকে তো জেনে গেল, এবার জেনে যাওয়ার পর আমার কি হবে, কার্ডটা দেখতে কিরকম হবে আর কি। যেমন ধরুন আমার একটা আধার কার্ড আছে, আমার একটা প্যান কার্ড আছে, একটা ভোটার কার্ড আছে, একটা পাসপোর্ট আছে, একটা ড্রাইভিং লাইসেন্স আছে, তারপর মানে সেটার রং কি হবে, কিরকম দেখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ, কার্ডটা অনলাইনে আসবে না অফলাইনে আসবে, কতটা লাইন দিতে হবে আর কি। যেমন আধারের সময় প্রায় 6 যেতে হয়েছিল, বিভিন্ন আঙুলের ছাপ কিছুতেই দেওয়া যাচ্ছে না। এবার আঙুলের ছাপ হয়তো রাজনৈতিক নেতাদের অনেক সহজে পড়ে, সাধারণ মানুষের সবসময় দেরি হয়, তাদের আঙুলের জোর কম আর কি। এবার তারপর ধরুন, এবার কেউ প্রশ্ন করতে পারে আচ্ছা হিন্দু, জৈন, বৌদ্ধ এরকম কারা আসছেন না, এর বাইরেও তো অনেক ধর্ম আছে, তাদের ক্ষেত্রে কি হবে, শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হবে, এই ধরনের প্রশ্ন আছে। ফলে আমাদের কাছে যেটা মূল ভয় মধ্যবিত্তের কাছে, সেটা হচ্ছে যে আবার বাবা লাইনে দাঁড়াতে হবে। আর যে নিম্নবিত্ত মানুষ যারা আছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এবং এই সিএ এর বিষয়টা কিন্তু আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গের 42, আসামের 14, 42, 14, 56, একদম, আর বাকি আপনার আরো ওই দিকের যে দেশগুলো আছে, রাজ্যগুলো আছে, 62। এবার এই কটা আসনের জন্য কেন এই ঘটনাটা ঘটলো, এই রাজনৈতিক আলোচনা নিশ্চয়ই একটা ভীষণভাবে। একটাই প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বিরোধিতা কারা করছেন। দুজনের বিরোধিতা পরিষ্কার আমরা শুনতে পাচ্ছি। বিজয়ন, যিনি কেরালার মুখ্যমন্ত্রী, তিনি একবারে পরিষ্কার সোজা সাপটা আইন করে বলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে আইনটা বিজয়নের সঙ্গে তার বক্তব্যটা ইকুইভ্যালেন্ট কিনা এটা এখনো পরিষ্কার নয়। এটা নিশ্চয়ই বুঝে যাবো আজকের আলোচনা। তামিলনাড়ুও করছে, স্ট্যালিন আজকে বলেছেন, তার কারণ স্ট্যালিন তো পরবর্তীকালের অনেক পরের কথা ভেবে করছেন, হয়তো ভবিষ্যতে কি হবে, শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হবে সেটা হয়তো করছেন। তরুণ,